নমস্কার, নিউজ আরসিবিএসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। প্রথমেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। মহালয়ার পুণ্যলগ্নে পিতৃপুরুষদের উদ্দেশ্যে গঙ্গার ঘাটে ঘাটে চলল শ্রদ্ধা নিবেদনের ভিড়। পটাশপুরের একটি সম্মেলনে উপস্থিত রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মানসিক অবসাদ কাটিয়ে তোলার উপায় নিয়ে সেমিনার অনুষ্ঠিত হলো আইআইটিতে। বর্নান হাই স্কুলে 3 ছাত্রকে মারধরের অভিযোগের তীর প্রধান শিক্ষকের দিকে। পালিত হলো শারদ উৎসব, উদ্যোগে ময়না রামকৃষ্ণায়ন অ্যাসোসিয়েশন ও বিবেকানন্দ মিশন। প্রেমে প্রত্যাখ্যান, আত্মহত্যা করল এক শিক্ষিকা। মহামানব বিদ্যাসাগরের 197তম আবির্ভাব দিবস উদযাপন, উদ্যোগে ময়না বিদ্যাসাগর কালচারাল ফোরাম। হাতির আক্রমণে মৃত্যু হলো এক প্রৌঢ়ের। সামনেই শারদীয়া ও দীপাবলি উৎসব, মানুষকে সচেতন করতে উদ্যোগী হল ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস এমপ্লয়িজ ইউনিয়ন। বিধবা মহিলাদের বিতরণ করা হলো বস্ত্র। কৃষিকথায় আজ দেখুন সুসংগত পদ্ধতিতে গাঁদা ফুল চাষ। আসছি বিস্তারিত খবরে। শুক্রবার শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগমনী বার্তা। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। পিতৃপুরুষদের উদ্দেশ্যে কোলাঘাট সহ তমলুকে রূপনারায়ণ নদীর তীরে চলল শ্রদ্ধা নিবেদনের ভিড়। শুক্রবার মহালয়া, পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের সূচনা। পিতৃপুরুষদের কাছে আমরা চিরঋণী, তাই তাঁদের জল নিবেদনের জন্য একটি বিশেষ ক্ষণের প্রয়োজন। সেই বিশেষ ক্ষণটি হলো মহালয়া। গঙ্গার ঘাটে ঘাটে ভোর থেকেই শুরু হয় শ্রদ্ধা নিবেদনের ভিড়। কোলাঘাটে রূপনারায়ণ নদীর ধারে বহু মানুষ তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে ভিড় জমায়। আজকে এখানে শুভ মহালয়ার তর্পণ উপলক্ষে এখানে সবাই তর্পণ করতে আসছে। আর এই তর্পণে প্রত্যেক ব্যক্তি যে যার পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করছে। আর এখানে আপনার আজকে পিতৃপক্ষের শেষ দিন, এর পরের দিন থেকে দেবীপক্ষ শুরু। দীর্ঘদিন ধরে এই রূপনারায়ণ নদীর তীরে তর্পণ হয়ে আসছে। এখানে কত মানুষ আসছে? এখানে বহু মানুষ আসছে। ভোর আমরা এখানে 4টের সময় এসেছি, 4:30 থেকে এখানে তর্পণ করতে মানুষ পৌঁছে গিয়েছে। অন্যদিকে তমলুকের স্টিমার ঘাটেও ধরা পড়ল সেই একই ছবি। প্রসূন ব্যানার্জি ও জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে একটি সম্মেলনের আয়োজন করেছিল পূর্ব মেদিনীপুরের জেলা কংগ্রেস। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে ভারত ছাড়ো আন্দোলনের হীরক জয়ন্তী বর্ষ ও মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে একটি সম্মেলনের আয়োজন করেছিল পূর্ব মেদিনীপুরের জেলা কংগ্রেস। উপস্থিত ছিলেন রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, জেলা কংগ্রেসের সভাপতি আনোয়ার আলী, মানিক ভৌমিক, শৈলজা দাস সহ বিশিষ্টজনেরা। ওই দিন পটাশপুর থানার সামনে স্মারক বেদিতে শ্রদ্ধা জানান অধীর চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। ওই দিন তিনি ওই সভায় তৃণমূলকে কটাক্ষ করে অনেক কথাই বলেন। তার কন্ট্রাক্টরের জীবনে ফিরে যেতে হবে, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? আমি কোনো কন্ট্রাক্টরি করিনি, আমি শিশিরদাকে খুব সম্মান করি। তিনি এরকম কথা বলাতে আমি দুঃখ প্রকাশ করছি। একজন ব্যক্তিকে যখন সম্মান করি তখন তার কাছে এই ধরনের কথা আশা করি না। তবে আমি কোনো কন্ট্রাক্টর ছিলাম না। আমার নিজের ছেলে মেয়েদেরকে কন্ট্রাক্টর দেখে ভাই উনি ভাবছেন সবাই বুঝিয়ে দিচ্ছেন কন্ট্রাক্টর, সবাই কন্ট্রাক্টর না। কংগ্রেসকে ভাঙিয়ে এগোনোর চেষ্টায় রত পশ্চিমবঙ্গের তৃণমূল 2011 সাল থেকে। এর আগে অর্থাৎ তৃণমূলের প্রথম জমানায় মুর্শিদাবাদের 2টো এমএলএ কে তারা খরিদ করে নিয়েছে।
একজনকে মন্ত্রিত্ব দিয়েছিল, আরেকটায় তারা ভোট করাতে চায়নি, কারণ যাকে মন্ত্রিত্ব দিয়েছিল সেখানে নির্বাচন হয়েছিল, উপনির্বাচনে তৃণমূল হেরেছিল। তাই দ্বিতীয় এমএলএ কে খরিদ করতে পারলেও সেখানে তারা ভোট করতে চায়নি। আগে বলছি, মুর্শিদাবাদে একটা কেন 1000টা এমএলএ যেতে পারে, কিন্তু উপনির্বাচন করার ক্ষমতা যদি তৃণমূল দেখাতে পারে, তাহলে তৃণমূলকে মুর্শিদাবাদ জেলায় নাক খত্তা দিয়ে পরাজিত করে। ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস। মানসিক অবসাদ কিভাবে কাটিয়ে তোলা যায় তা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হলো আইআইটিতে। শিরোনামে ছিল দ্য সেলফ হেল্প লিটারেচার। নিজের মনকে বশে রাখতে পারলে সুখের রাস্তা খুঁজে পেতে পারে মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশি থেকে আগত অতিথিরা। Called Lessons from the Eating Lab, but the focus is not really about how diets don't work, it's about what you should do. And it's basically women should sort of do whatever their husbands want, so that their husbands are happy. So similarly, we ask the same kinds of questions about positive strategy. So when you try to be a nicer person. জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। 3 ছাত্রকে মারধরের অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোলাঘাটের বর্নান হাই স্কুলে। ঘটনাকে ঘিরে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার বর্নান হাই স্কুলে 7ম শ্রেণীর 3 ছাত্রকে লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠল বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর ভৌমিকের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার টিফিনে মিড ডে মিল খাওয়ার সময়। ওই 3 ছাত্র শেখ সাহিল খান, শেখ জাসিমউদ্দিন এবং শেখ সামির খান মিড ডে মিল খাওয়ার পর বাসন ধুতে যাওয়ার সময় থালার এঁঠো ভাত অন্য আরেক সহপাঠী সুবীর দাসের সাইকেলে পড়ে যায়। এই নিয়ে 4 জনের মধ্যে বচসা শুরু হয়। সুবীর দাস প্রধান শিক্ষককে ওই 3 জনের বিরুদ্ধে অভিযোগ জানালে ওই শিক্ষক 3 ছাত্রকে নিজের কক্ষে ডেকে প্রায় 1 ঘন্টা ধরে লাঠি দিয়ে মারধর করে। সাইকেলে ভাত পড়ে যাওয়ার জন্য তারা আমাদের নামে কমপ্লেন জানায়, তার জন্য হেড স্যার আমাদেরকে নিয়ে অফিস রুমে নিয়ে গিয়েছিল। নিয়ে যেয়ে সেখানে 3 জনকে নিয়ে যাওয়ার জন্য সেখানে এবার ধরে মারতেছিল। এবার তারপরে সেখানে এবার সব বন্ধুরা ছেলেরা এসে আমাদেরকে ছেড়েছে, লাঠি অবধি ভেঙে গেছিল। লাঠির আঘাতে ওই 3 ছাত্রই বেহুশ হয়ে পড়ে। 3 ছাত্রকে আহত অবস্থায় কোলাঘাটের ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। 3 ছাত্রের মধ্যে 2 জনকে প্রাথমিক চিকিৎসার পর বৃহস্পতিবার রাতেই ছেড়ে দেওয়া হয় এবং বাকি একজনকে শুক্রবার সকালে ছাড়া হয়। তবে প্রধান শিক্ষক সমীর ভৌমিকের সঙ্গে দেখা করলে তিনি এই বিষয়ে কিছু বলতে চাননি। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা রয়েছে। এখন আমাদের স্কুলে একটা ছেলের সঙ্গে আমাদের পাড়ার একটা ছেলে সাইকেলে ভাত ফেলে দিছিল, সেইটা নিয়ে তর্কাতর্কি হচ্ছিল। আমরা কে মারছে? কে মারছে? ওই যে ওখানে একটা ছেলে মারছে। কে তোদেরকে মারছে? কে? হেড স্যার। কি দিয়ে মারছে? লাঠি দিয়ে। কথা বলার পর আমাদের কোনো কথাই শুনেন, মারতেই আছে, বেধারাক্কা মারতেই আছে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। বিএড কলেজে ছাত্রছাত্রীদের নিয়ে পালিত হলো শারদ উৎসব। উদ্যোগে ময়না রামকৃষ্ণায়ন অ্যাসোসিয়েশন এবং ময়না বিবেকানন্দ মিশন। বুধবার ময়না রামকৃষ্ণায়ন অ্যাসোসিয়েশন ও ময়না বিবেকানন্দ মিশনের যৌথ উদ্যোগে বিএড কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে শারদ উৎসব পালিত হলো। সেই সঙ্গে প্রবীণ ব্যক্তি সুখদেব আচার্যকে সম্বর্ধনাও দেওয়া হয়। হ্যাঁ, আমাদের ময়না রামকৃষ্ণ অ্যাসোসিয়েশন, ময়না বিবেকানন্দ মিশন, 2টি টিচার্স ট্রেনিং কলেজ থেকে আমরা আজকে শারদ উৎসব পালন করেছি এবং সেই সঙ্গে আমাদের আজকের ময়নার বর্ষিয়ান জ্যোতিষী, ময়নার গর্ব সুখদেব আচার্যকে আমরা 50 বছরের সুবর্ণ জয়ন্তী উৎসবে তার জ্যোতিষ চর্চায় আমরা তাকে সম্বর্ধনা জ্ঞাপন করেছি। এছাড়াও ছাত্রছাত্রীরা নাচ, গান এবং মহালয়ার কিছু অংশ অভিনয় করেও দেখায়। প্রতি বছর এই শারদ উৎসব সম্পর্কে আমরা আমাদের যে 2টি কলেজ আছে সেই 2টি কলেজের বিএড এবং ডিএড এর সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠান আমরা করে থাকি এবং এই অনুষ্ঠানে সমস্ত ছাত্রছাত্রীরা খুব আনন্দ উপভোগ করে। অসিত বেরা ও যাদব বেরার রিপোর্ট, নিউজ আরসিবিএস।
প্রেমে প্রত্যাখ্যিত হয়ে আত্মহত্যা করলেন মৌসুমী শাসমল নামের এক শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে হলদিয়ার রানীচকে। প্রেমে প্রত্যাখ্যিত হয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এক শিক্ষিকা। মৃত শিক্ষিকার নাম মৌসুমী শাসমল, বয়স 26। ঘটনাটি ঘটেছে হলদিয়ার রানীচকে। তিনি সুতাহাটার অনন্তপুর হাই স্কুলের শিক্ষিকা ছিলেন। বৃহস্পতিবার সকালে তার নিজের রুমের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকজন। হলদিয়া থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে এবং দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুতাহাটার ইচ্ছাপুরের বাসিন্দা অভিজিৎ মণ্ডল নামে এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রথমে 2 বছর ধরে মেয়ের সঙ্গে মানে একটা কথাবার্তা চলে, বিয়ে হওয়ার জন্য। রিসেন্ট মানে 20 দিনের মধ্যে বলছে আমি 1 বছর। ছেলে বাড়ি কোথায়? ভাঙাগড়া, চৈতন্যপুর, ভাঙাগড়া, ইচ্ছাপুর। ইচ্ছাপুর। ছেলের নাম কি? অভিজিৎ মণ্ডল। আচ্ছা, তারপর হঠাৎ পরশুদিন বলে আমি দুবার এখন 6 মাস সময় নেবো বিয়ে করার। আচ্ছা, তখন মেয়ে বলছে আমার সবাই জানতে পেরে গেছে, আমার নভেম্বরে বিয়ে, বাবা টাকা তুলেছে ফান্ড থেকে, আমি তাহলে কি করবো, সবাই জানতে পেরেছে। মানে বিয়ের কথাবার্তা কি সব হয়ে গেছিল? হয়ে গেছিল। দিন কবে ধার্য হয়েছিল? 2রা নভেম্বর। 2রা নভেম্বর বিয়ের কার্ড ছাপিয়েছে। এবং শীঘ্রই তাদের বিয়ে হওয়ারও কথা ছিল, কিন্তু বিয়ে না করার অভিমানে তিনি আত্মহত্যা করেন। পরিবারের লোকজন হলদিয়া থানায় ওই যুবকের নামে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত যুবক এখন পলাতক, তবে অভিযুক্তকে ধরতে তদন্তে নেমেছে হলদিয়া থানার পুলিশ। তারপরে অমত করছে কেন, কি কারণে? মেয়ের কি বলছে, কি দোষ আছে, এই আছে, এই নিয়ে সেটা ব্যাগ রাখতে গিয়ে তখন দেখি ব্যাগ মানে চেয়ার নেই। তখন ডাউট হলো চেয়ারটা কে নিল। তারপরে আমি ওদিকে তাকাচ্ছি, তারপর আমার ছেলে ঢুকলো। ছেলে ঢোকার পরে বলছি মানুষ কোথায় গেলেন, তখন দেখি বাথরুমে লাইট জ্বলছে না, কোনো আওয়াজ নেই, জ্বরও পড়ছে না, কিছু করছে না। তারপর আমি বাবুকে দেখতে পাবো কী হয়েছে, ধাক্কা দিয়ে দিচ্ছে না। তারপর নিচে একটু ফাঁকা ছিল, সেটা তোমার দেখি গলাকে ঝুলিয়ে যাচ্ছে। রঞ্জন মাইতি রিপোর্ট, নিউজ আরসিবিএস। বৃহস্পতিবার মহামানব বিদ্যাসাগরের 197তম আবির্ভাব দিবস উদযাপিত হল। উদ্যোগে ছিল ময়না বিদ্যাসাগর কালচারাল ফোরাম। বৃহস্পতিবার ময়না বিদ্যাসাগর কালচারাল ফোরামের উদ্যোগে মহামানব বিদ্যাসাগরের 197তম আবির্ভাব দিবস উদযাপিত হল। সেই উপলক্ষে আবৃত্তি, গান প্রভৃতি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জ্যোতিষশাস্ত্রী সুখদেব আচার্য, প্রাক্তন প্রধান শিক্ষক নারায়ণ দরবার এবং সংস্থার সম্পাদক মধুসূদন কুইলি সহ বিশিষ্টজনেরা। এই দিনের এই মঞ্চ থেকে দুস্থদের হাতে বস্ত্রও তুলে দেওয়া হয়। আচার্য মহাশয় তিনি প্রতিকৃতিতে বিদ্যাসাগরের প্রতি কালচারাল ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, উচ্চে মামা কোথা থেকে পেলে এমন আলো, ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়। যে বস্ত্রদানের আমরা টোকন দিয়েছিলাম, সবাই হাজির হয় না। অসিত বেরা ও যাদব বেরার রিপোর্ট, নিউজ আরসিবিএস। হাতির আক্রমণে মৃত্যু হলো অনিল মাল নামক এক প্রৌঢ়ের। ঘটনাটি ঘটেছে গোয়ালতরের মহলিশয় ফরেস্ট রেঞ্জের জঙ্গলে। গোয়ালতরের মহলিশয় ফরেস্ট রেঞ্জের জঙ্গলে হাতির আক্রমণে মৃত্যু হলো এক প্রৌঢ়ের। মৃতের নাম অনিল মাল, বয়স 54। তার বাড়ি জিরাপাড়া গ্রামে। জঙ্গলে ছাতু কুড়োতে গিয়ে হাতির সামনে আচমকাই এসে পড়েন তিনি। গোয়ালতর থানার পুলিশ গিয়ে মৃতদেহ আনে এবং পরে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়। উঠছে পরিষ্কার, এটা ভালো করে লিখতে হবে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। উৎসবমুখর দিনগুলিকে আরও সুন্দর, নিরাপদ ও আনন্দমুখর করে তোলার জন্য প্রতিবারের মতো এবারও মানুষের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য উদ্যোগী হলেন পশ্চিমবঙ্গ অগ্নি নির্বাপক এবং জরুরি পরিষেবা দপ্তর।
আসন্ন শারদীয়া ও দীপাবলিতে মানুষকে যাতে কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় এবং মানুষ যাতে সুষ্ঠুভাবে আনন্দ উপভোগ করতে পারে, সেই কারণে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে দুটি ট্যাবলোর ব্যবস্থা করা হয়। এই ট্যাবলোতে রয়েছে মণ্ডপের অগ্নি নিরাপত্তার নির্দেশাবলী, পূজা উদ্যোক্তা এবং জনসাধারণের উদ্দেশ্যে বিভিন্ন আবেদন। আপনাদেরকে আমি দমকল বিভাগের পূর্ব মেদিনীপুরের জেলা আধিকারিক হিসাবে আমার কতকগুলি নিবেদন আছে। তার আগে বলি, আজকে আমরা মহালয়ার দিন দেবীপক্ষের সূচনা হলো। আজকে আমরা সমগ্র পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে আমরা বিভিন্ন রকমভাবে অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করার জন্য প্রচার অভিযান শুরু করছি আজকে থেকে। তার অঙ্গ হিসাবে আমরা দুটো সুসজ্জিত রঙিন ট্যাবলো আমরা আজকে এখান থেকে মহালয়ার দিন আমরা উদ্বোধন করে আমরা সমস্ত পূর্ব মেদিনীপুর জেলায় এই ট্যাবলোটা প্রদক্ষিণ করবে এবং অ্যাওয়ারনেস প্রোগ্রামটা মানুষের জনসচেতনতা এবং অগ্নি প্রতিরোধ ব্যবস্থাটা কিভাবে গড়ে তোলা যায় তার জন্যে আমরা এই ট্যাবলো দুটো সঙ্গে আমরা কিছু লিফলেটও এই প্রচার অঙ্গ হিসাবে রাখছি, মানুষকে দেয়া হবে। উৎসব মুখর দিনগুলিকে আরো সুন্দর, নিরাপদ ও আনন্দ মুখর করে তোলার জন্য প্রতিবারের মতো এবারেও অগ্নি নির্বাপন এবং জরুরি পরিষেবা দপ্তরের কর্মী বন্ধুগণ সদা জাগ্রত থাকবেন মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষায়। সেই লিফলেটের মাধ্যমে এবং আমরা মাইক্রোফোনের মাধ্যমে এবং এই বিভিন্ন কেবল নেটওয়ার্কের মাধ্যমে আমরা এটা প্রচার করতে চাইছি যে আসন্ন শারদীয়া এবং দীপাবলিতে মানুষ যে আনন্দ মুখরিত হয়ে মানুষ যে উৎসবে মেতে উঠবে, সেই উৎসবের যাতে এতটুকু ঘাটতি না হয় তার জন্যে অগ্নি প্রতিরোধক ব্যবস্থাগুলো যদি অগ্রিম সমস্ত ক্লাব অর্গানাইজেশনগুলো গ্রহণ করে এবং জেলার সমস্ত অধিবাসী বৃন্দগুলি আমরা যা বলছি সেইটাকে যদি মেনে চলে, অনুসরণ করে, বহু অংশে অগ্নি প্রতিরোধ ব্যবস্থাটা গড়ে উঠবে এবং মানুষ অনেক বেশি নিরাপদে আনন্দ করতে পারবে। পুলক বেরার রিপোর্ট, নিউজ আরসিবিএস। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেরপুর গ্রামে বিধবা মহিলাদের বস্ত্র এবং কাঁথি পৌরসভার কর্মচারীদের জামা ও প্যান্টের পিস বিতরণ করলেন তৃণমূল নেতা অমলেশ পাত্র। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেরপুর গ্রামে তৃণমূল পার্টি অফিস থেকে তৃণমূল নেতা অমলেশ পাত্র প্রায় ৭০০টি পরিবারের বিধবা মহিলাদের হাতে বস্ত্র এবং কাঁথি পৌরসভার কর্মচারীদের জামা ও প্যান্টের পিস বিতরণ করেন। বিগত ৭ বছর ধরে এই মহালয়ার দিনে তিনি এইরূপ কর্মসূচি করে থাকেন। এমনকি ষষ্ঠীর দিনেও এলাকার মানুষদের কাপড় বিতরণ করবেন বলে তিনি জানিয়েছেন। আজ থেকে 7 বছর ধরে আমরা দিয়ে যাচ্ছি। বিধবাদের, আমাদের ওয়ার্ডের বিধবাদের শাড়ি দেওয়া হয় আর একটু মিষ্টির প্যাকেট। আর পৌরসভার কর্মচারী, আমাদের বিভিন্ন দপ্তর আছে তো, জল দপ্তর, ইমার্জেন্সি যেসব দপ্তর যেগুলো আছে, কনজারভেন্সি বিভিন্ন দপ্তরের কিছু কর্মচারীদের আমাদের জামা প্যান্টের পিস ওগুলো আর মিষ্টির প্যাকেট দেওয়া হয়। সেইভাবেই দেওয়া হচ্ছে। এটা কি আপনারা প্রত্যেক বছরই করতে? প্রত্যেক বছর 7 বছর ধরে আমি দিচ্ছি। আমি নিজেই এটা অর্গানাইজটা করি। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। কৃষি সংক্রান্ত সমস্ত খবর এবার দেখুন আরসিবিএস বাংলায়। প্রতিদিন নিউজ আরসিবিএসে দেখুন কৃষি কথা। সামনেই দুর্গাপুজো, এরপরই আসছে লক্ষ্মী পুজো এবং কালী পুজো। এই সময় গাঁদা ফুলের চাহিদা রয়েছে যথেষ্ট। কিভাবে সুসংগত পদ্ধতিতে গাঁদা ফুল চাষ করলে লাভবান হবেন চাষিরা, সে কথাই জানালেন ডেবরা ব্লকের কৃষি আধিকারিক। গাঁদা ফুলের চাষ একটি অত্যন্ত লাভজনক চাষ। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, পাঁশকুড়া, তমলুকের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের ডেবরা, দাসপুর প্রভৃতি ব্লকে এই গাঁদা ফুলের চাষ হয়ে থাকে। এই সময়ে গাঁদা ফুল ফোটা শুরু হয়েছে, আর সামনেই দুর্গাপুজো, এরপর লক্ষ্মী পুজো, কালী পুজো রয়েছে পরপরই। তাই এই পুজোর মরশুমে একটা মোটা অঙ্কের টাকা লাভ করেন গাঁদা ফুল চাষিরা।
আগামী কয়েকদিনের মধ্যে আমাদের শারদীয়া পুজো উপলক্ষে আমাদের ফুল একটা বিশেষ অঙ্গ, যার জন্য আমাদের এখানকার পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ব্লকে, যেমন বিশেষ করে ডেবরা, খড়গপুর, টুবা এইসব এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে ব্যাপক পরিমাণে গাঁদা ফুলের চাষ হয়ে থাকে। এবং এই সময়টাতে যারা এই আশ্বিন মাসে পুজোর সময়টা যাতে তারা একটা ব্যাপক ফ্লাওয়ার নিতে পারে, তার জন্য কৃষক বন্ধুরা সেই অনুযায়ী ফলনটা লাগিয়ে থাকে। এবং প্রাথমিক স্টেজ থেকে যেটা গাঁদা গাছের ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য, যে এখানে যে চাষটা হয় গাঁদা চাষের ক্ষেত্রে সাধারণভাবে চারাটা লাগানো হয়। তো চারার ক্ষেত্রে চারাটা শোধন করাটা একটা বিশালভাবে জরুরি, কারণ চারার মাধ্যম দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রোগ বা পোকাগুলো আক্রমণ হয়ে থাকে। তো সাধারণভাবে আমরা যেটা বলে থাকি যে গাঁদা গাছের চারা যেখানে তৈরি হয় সেখানে যদি নেটের মধ্যে চারাটা তৈরি করা যায়, তাহলে কিন্তু এই পোকা জাতীয় যে সমস্ত সমস্যাগুলো বা শোষক জাতীয় পোকার থেকে যে ধরনের ভাইরাস জাতীয় রোগ যেগুলো হয় সেইগুলোকে খুব সহজে আটকানো যায়। বা আমাদের মেনলি বালি পোকা যেটা এবং পরবর্তীকালে যেটা লেদা পোকা হয়, এই দুটো গাঁদা চাষের ক্ষেত্রে একটা বিশেষ। কিন্তু এই চাষ করতে গিয়ে চাষিরা বিভিন্ন ফুল নষ্টকারী রোগ পোকার আক্রমণের সম্মুখীন হন, কখনো বালি পোকা আবার কখনো লেদা পোকা। একাধিক রোগ সমস্যায় পড়তে হয় চাষিদের। কোন পদ্ধতিতে গাঁদা ফুল চাষ করলে লাভের মুখ দেখবেন চাষিরা, তাই জানতে চাইলেন এক কৃষক বন্ধু। আমি এই দীর্ঘ বছর মোটামুটি 5-7 বছর চাষ করছি গাঁদা ফুল। তবে যে দেখছি এই গাঁদা ফুল চাষ করে আমি খুব একটা উপকৃত হয়েছি, মানে খুব একটা কিন্তু হতে পারছি না, কারণ এর যা রোগ জ্বালা, প্রচুর রোগ প্রতিষেধক, প্রচুর রোগ লাগছে, যেমন লেদা পোকা, বালি পোকা, সাদা মাছি, বিভিন্ন রোগের জন্য আমরা কিন্তু ততটা ঠিক ডেভেলপমেন্ট করতে পারছি না ফুল চাষের উপরে। বিশেষ করে এই ফুল চাষটা আমাদের সামনে দুর্গাপূজা এসে গেছে, এইটাকে উপলক্ষ করে আমাদের কিন্তু চাষবাস করা। এখন এই পজিশন মোটামুটি যেটা রেখেছি তাতে কিন্তু আমরা অনেক অনেক কষ্ট করে যাচ্ছি। এর পিছনে আমরা ওষুধ প্রত্যেকদিন ফার্টিলাইজার কাছকে যাচ্ছি, কীটনাশকের ওষুধ দোকানে যাচ্ছি, আমাদের ঠিকমতো আমরা ওষুধ পাচ্ছি না। কাজে সেই ওষুধটা যেন আমরা সঠিকভাবে দিতে পারি এবং সেই ওষুধটা দিলে আমরা যাতে ফলনটা যেন বেশি পারি। তারই প্রত্যুত্তরে ডেবরা ব্লকের কৃষি আধিকারিক পূর্ণেন্দু মজুমদার জানালেন কিভাবে সুসংগত পদ্ধতিতে এই গাঁদা ফুল চাষ করলে লাভবান হবেন চাষিরা। সমস্যা করে। আর গাঁদা চাষের ক্ষেত্রে যেটা সারের দিক থেকে উল্লেখযোগ্য, যেখানে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সারের ব্যবহারটাকে আরও বেশি পরিমাণে বাড়াতে হবে, যাতে ফুলের যে রাশটা সেটা অনেক ভালো থাকবে। আর রোগ বা পোকার ক্ষেত্রে বলতে গেলে সাধারণভাবে বালি পোকার ক্ষেত্রে যখন গরম পড়ে ভীষণভাবে, তখন কিন্তু বালি পোকাতে সাধারণভাবে ওষুধে কাজ হয় না। সেই সময় যদি ঠান্ডা জল মিশ্রিত ওষুধ প্রয়োগ করা হয় তাহলে কিন্তু এই বালি পোকার এগেনস্টে ভালো কাজ পাওয়া যাবে। এখন মাকড়নাশক অনেক রকমের মাকড়নাশক পাওয়া যায়, বিশেষ করে আমাদের যেগুলো আমাদের ওমাইট বা সিম্বা এই ধরনের যে ওষুধগুলো সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া প্রাথমিক অবস্থা থেকে যদি আমাদের নিম ঘটিত যে কীটনাশকগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করলেও ভালো ফলন পাওয়া যাবে। আর পরবর্তীকালে যদি লেদা পোকার আক্রমণ হয়ে থাকে, তাহলে যদি বেশি পরিমাণে আক্রমণ হয়ে থাকে, তাহলে ইন্ডক্সাকার্ব জাতীয় ওষুধ বা থায়োডিকার্ব জাতীয় ওষুধগুলো নির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করতে হবে, যাতে লেদা পোকাটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়। আরেকটা বিষয় যেটা, যদি আমাদের লেদা পোকাকে আক্রমণের ক্ষেত্রে প্রাথমিকভাবে চারদিকে ট্রেঞ্চ কেটে এবং সেখানে যদি একটু কেরোসিন মিশ্রিত জল দিয়ে দেওয়া যায়, তাহলে লেদা পোকা যেহেতু একটা ফিল্ড থেকে একটা ফিল্ডে যায়, সেই জায়গাতে আমরা খুব সহজে তাকে আটকে দিতে পারবো। আর এছাড়া আমাদের যেগুলো বলার, সেটা হচ্ছে সুসংহত উপায়ে রোগ পোকার নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো আমাদের অবলম্বন করতে হবে। আর যেটা বিশেষ করে রোগের ক্ষেত্রে ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোরোসেন্স এই দুটো ওষুধকে একটু বেশি পরিমাণে ব্যবহার করলে, যেহেতু যেই দুটো জৈব ওষুধ এবং তাতে বিভিন্ন ধরনের জীবাণু বা রোগের সংক্রমণ থেকে আমরা গাঁদা গাছকে রক্ষা করতে পারবো। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ RCBS।
মহিষাদলবাসীর কাছে পুজো মানে কি? প্রশ্নটা এলেই এক বাক্যে উঠে আসে মহিষাদল রাজবাড়ির পুজোর কথা। জৌলুস ম্লান হলেও রীতি রেওয়াজ সমানভাবে বর্তমান। রাজবাড়ির অন্দরে উঁকি দিয়ে সেই পুজোর নানা দিক তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সুলগ্না ভট্টাচার্য। প্রায় 238 বছরের পুরনো মহিষাদলের রাজবাড়ির পুজো। ঠিক কিভাবে শুরু হয়েছিল এই পুজো তা জানতে আমরা এখন পৌঁছে গিয়েছি মহিষাদলের রাজবাড়িতে। একসময় বলির রক্তে স্নান করত এই দালান। মায়ের পুজোয় এটাই ছিল নৈবেদ্য। স্বাধীনতার কয়েক বছরের মধ্যেই বন্ধ হয়ে যায় বলি প্রথা। তোপধ্বনিতে সূচনা হতো সন্ধি পুজোর। অঢেল খাওয়া দাওয়া, লোক লস্কর, জাঁকজমক, গম গম করত রাজবাড়ি চত্বর। মহিষাদল রাজবাড়ির সেই বৈভব এখন অদৃশ্য। দৃশ্যত বিদ্যমান রাজবাড়ির বিশাল ক্যাম্পাস আর সুবিশাল প্রাসাদ। এলাকার অনেকাংশ এখন সাপের বাসা আর দুষ্কৃতীদের আড্ডা। বংশানুক্রমিক দুর্গাপুজোরও জৌলুস ম্লান। আলোর রোশনাই হোক বা সানাইয়ের সুর, সময়ের স্রোতে সবই আজ কালের গর্ভে বিলীন। রাজাদের বাড়ির আটচালা, যদিও এখন আপনারা সেই ভাঙাচোরা অবস্থাটা দেখছেন, কিন্তু পুজোর কয়েকটা দিন এই আটচালা সেজে ওঠে নতুন রূপে। তখন আর দেখলে চেনাই যায় না এটাই ছিল সেই ভাঙাচোরা আটচালা। পুজোর কয়েকটা দিন রাজপরিবারের যারা সদস্য আছেন এবং রাজাদের বাড়ির যাবতীয় আনন্দ অনুষ্ঠান এই 4টে দিন কিন্তু এখানেই হয়। প্রায় 238 বছর আগের কথা। গড় কমলপুর ও রঙ্গিবসান গ্রাম দুটিকে নিয়ে আজকের যে মহিষাদল, তা একসময় মহিষাদল পরগনার জমিদারির প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। সেই রাজবংশের আদিপুরুষ রাজা জনার্দন উপাধ্যায়ের ষষ্ঠ পুরুষ ছিলেন রাজা আনন্দলাল উপাধ্যায়। তিনি 1769 সালে মারা যাওয়ার পর তাঁর ধর্মপরায়ণা রানী জানকী সিংহাসনে বসেন। 9 বছর পর অর্থাৎ 1778 সালে তিনি রাজবাড়িতে প্রথম দুর্গাপূজার প্রচলন করেন। এখনো সেই পূজার সমানে চলে আসছে। তবে শুরুর দিকে যে বিপুল আয়োজন ছিল, যে ব্যাপক বৈভব ছিল, সেটা এখন উধাও। পুজো এখনো হয়, তবে তা নেহাতি নিয়ম রক্ষার্থে। আদি বাড়ির ঐতিহ্যশালী যে সমস্ত পুজো হয়, বেশিরভাগ পুজোতেই কিন্তু দেখা যায় ঠাকুর হয় এক মেড়ের। মহিষাদলের রাজবাড়িও কিন্তু তার অন্যথা নয়। এখানেও ঠাকুর এক মেড়ের, কিন্তু এখনো পর্যন্ত কাজ সম্পন্ন হয়নি। যেহেতু পুজো খুবই সামনে, তাই জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছেন মৃৎশিল্পী। রাজবাড়ির মন্দিরের দেখাশোনার দায়িত্ব ছিল শক্তিপদ চক্রবর্তী নামে এক ব্রাহ্মণের ওপর। পারিবারিক দুর্গাপুজোর তত্ত্বাবধানে থাকতেন তিনি। 2009 সালে তার মৃত্যুর পর তার 2 ছেলে এই ভার নিয়েছেন। রাজবাড়ির 8 চালার দুর্গা মণ্ডপে বিরাজ করেন এক মেড়ের দুর্গা প্রতিমা।
সামনেই দুর্গাপুজো, তাই নাওয়া খাওয়া ভুলে এখন প্রতিমা গড়তে ব্যস্ত মহিষাদলের মনসার থানের বাসিন্দা প্রতিমা শিল্পী গোপাল ভূঁইয়া। মহিষাদল রাজবাড়ির পুজোয় যিনি বংশানুক্রমিকভাবে এই মূর্তি তৈরির কাজ করে আসছেন, এখনও তিনি সেই কাজই করে যাচ্ছেন। আমরা একটু তার কাছ থেকে জেনে নেব ঠিক কতদিন আগে থেকে তিনি কাজ শুরু করেছেন এবং তার বংশের সঙ্গে রাজবাড়ির বংশের কি সংযোগ রয়েছে এই সমস্ত। দাদা, আপনি তো দীর্ঘদিন ধরেই এই কাজ করছেন। 51 বছরে পড়ছি। তার আগে বাবা করতেন, তারপরে আমি পড়ছি 51 বছর। আপনার এই যে ঠাকুর তৈরির কাজ, এটা কতদিন আগে থেকে শুরু হয়েছে? 10 বছর বয়স থেকে আমার কাজ শেখা। না, আপনার ধরুন এই যে 1 মাস আগে থেকে, মানে এই যে এবছরের যে প্রতিমা, সেটা ঝুলনের সময় থেকে কাজ শুরু হয়েছে। আচ্ছা, আর আপনারা কি মানে একদম বংশ পরম্পরায় এই রাজাদের বাড়ির এই কাজ করে চলছে? গোপালজিটি সব কিছু, যে কোনো প্রতিমার কাজ আমার হাত দিয়েই হচ্ছে। এখন মানে কতদিন লাগবে আর এই কাজটা শেষ করতে? ওই পুজোর আগেই পঞ্চমীতে কাজ ছাড়া হয়ে যাবে। আচ্ছা, একদম চক্ষুদান সহ। এবারে ফের চক্ষুদান আরম্ভ যে হবে, ছোট বাহাদুর নিজে আসবেন, কালার পড়ার সঙ্গে সঙ্গেই খড়ি পড়া যা মহলার পরে খড়ি পড়বে তাতেই বলে দেওয়া হবে যে অমুক দিন এখানে যেন উপস্থিত হয়ে যায়। কি দেখছেন, মানে এত তাড়াতাড়ি এত বড় কাজ একটা কমপ্লিট করতে পারবে? একাই আমার দ্বারা মা ইচ্ছাময় করে নেবেন, আমরা তো ধ্বজা। আপনি এই কাজ মানে আপনি শুধু এই রাজাদের বাড়ি ছাড়াও আরো অন্য কোথাও কাজ করেন? হ্যাঁ, বিশ্বকর্মা টেন্ডারে অন্য ঠাকুর অন্যান্য জায়গায় সিমেন্টের কাজ, দারুমূর্তির কাজ, এসব কাজ করা হয় আমার। এই যে ধরুন রাজাদের যে পুজো, হ্যাঁ, কোনো রীতিনীতি এই পুজোর কোনো কিছু আছে? ওই মহালয়ার পরে পুজো যা স্টার্ট হবে, অষ্টকলশ পুজো হবে। অষ্টকলশে 8টা কলসিতে করে জল ভরা থাকে, গঙ্গা জল। সেই জল দিয়ে মায়ের পুজো চলতে থাকে। ওই ঘটেও ফের ওই কলসিতেও বিকার আকার ধারণে। আবার রাজাদের সেই অস্ত্রপত্র যেখানে ওদের ছিল, মানে মশাল টশাল ছিল, সে জায়গায়ও পূজা করতে যেতে হয় এই দুর্গা পুজোর সময় হলে।
এখনও পর্যন্ত দেখা যায় যে যেখানে বলি টুলি আগে যেসব হয়ে গেছে, ঘাতকরা বলি করতো, সেই সব জায়গাতেও পুজো হয়। সেই তরোয়ালি পুজো, যা কিছু জিনিসপত্রও, বেশ কিছু অস্ত্র সেই পুজোর এতে দেখা যায়, যেটা এখন রাজবাড়িতে সেখানে দেখানো হচ্ছে। এখনও দেখতে পাচ্ছেন যে যেহেতু এবারে আবহাওয়া খুব একটা ভালো নয়, তাই শুকোনোর জন্য একটু সমস্যা হচ্ছে, সেই নিয়ে চিন্তিত রাজপরিবারের সদস্যরাও। এখনও পর্যন্ত মায়ের হাত, প্রত্যেকটি প্রতিমার হাত, সেই হাত কিন্তু এখনও পর্যন্ত কাঁচা। তাই মৃৎশিল্পী গামছা কেটে সেই গামছাকে বেঁধে হাতের সঙ্গে প্রতিমার সংযোগ ঘটানোর চেষ্টা করেছেন। আগে যেরকম জাঁকজমক ছিল, চারিদিকে লোক লস্কর, এই গোটা রাজবাড়ি গম গম করতো এক সময় পুজোর সময়, আজ হয়তো সেই জিনিসটা নেই, কিন্তু সেই ঐতিহ্য, সেই রীতিনীতি এখনও কিন্তু সমানভাবে বর্তমান, জানালেন রাজপরিবারের সদস্য। বসতল রাজবাড়ির এই পুজোটা আমি ছোট থেকেই শুনে এসেছি বা দেখছি, এখনও 250 বছরের উপরের এটা চলছে পুজোটা। মানে আগে আপনাদের যেভাবে পুজো হতো, সেই জাঁকজমক, সেই আর কি মানে গর্জিয়াস সেই ব্যাপারটা, সেটা এখন কি কিছুটা কমেছে আগের তুলনায়? আগের তুলনায় ঠাকুরদাদা বা দাদুদের সময় রাজা সতীপ্রসাদ যে জাঁকজমকটা ছিল, বা দেবপ্রসাদ লাস্ট ছিলেন রাজা বাহাদুর, ওনার ভাইরা ছিলেন সকলে 4 ভাই, ওদের সবাইকে আমি দেখেছি, ওদের সঙ্গে পুজো দেখতে যেতাম। তা তখন যেভাবে জাঁকজমকটা ছিল আজকে অতটা নেই, তবে নিয়ম নিষ্ঠা এবং ঘড়ি ধরে পূজা পণ্ডিতদের সেই সব ব্যবস্থা সবই আছে। আগে প্রচুর প্রসাদ খাওয়ানো হতো, প্রতিপদ থেকে দশমী পর্যন্ত মায়ের আগমনী গান, ঘট উঠলেই তারপরে প্রতিদিন 1 মণ করে সে বাজারে, তখন দশমীর দিন 10 মণ চাল এবং গোটা গ্রাম তখন প্রসাদ পেত, তপধ্বনি হতো, রাজা বাহাদুর করতেন। আর তখন বহু লোকের সমাগম একটা ছিল, তখন পুজো এত বাইরে ছিল না, যার জন্য রাজবাড়ির পুজোটাই তখন খুব একটা বিরাট ব্যাপার তখন ছিল। এবং সমস্ত সানাই উৎসব, ঢাক ঢোল বিরাট রকম। আজকের যে এখন মানে কালের গতি, তাতে অতটা আর এখন আর নেই, তবে রাজবাড়ি চালিয়ে যাচ্ছেন নিষ্ঠার সঙ্গে, সেই পুজো হচ্ছে, সেই প্রসাদ দেওয়া হয় অল্প কিছু সংখ্যক। তো ধরুন আগে একটা রাজবাড়ি তো নিজস্ব প্রোটোকল রয়েছে, তো এই পুজোর কটা দিন আপনারা কি সেই প্রোটোকলটা ভেঙে, মানে সাধারণ মানুষের সঙ্গে একটা জনসংযোগ তৈরি হয় সেই জায়গা থেকে? মানে এটা তো আগে আরও বেশি ছিল, এখন অনেকটাই সেই জায়গাটা কমে গেছে, মানে অভিজাত ফ্যামিলি, কিন্তু মানে আগে যেরকম হতো যে চারদিকে পাহারাদার, লোক লস্কর, খুব প্রচণ্ড টাইট সিকিউরিটি, প্রজারা সবসময় দেখা করতে পারবে না রাজার সঙ্গে, সেই যে ব্যাপারটা, সেই এই কটা দিন কি সে একটা জনসংযোগের রাস্তা ছিল কোথাও? আমি দেবপ্রসাদ গর্গকে যা দেখেছি, অত্যন্ত প্রিয়, মানুষের সঙ্গে মিশা, গল্প করা, এবং যত লোক থাকতেন উনি হাত জোর করে দাঁড়িয়ে সকলের সঙ্গে কথা বলতেন। সব ভাইরা, ওরা 4 ভাই ছিলেন, দেবপ্রসাদ গর্গ বড়, মেজ ভবানী প্রসাদ গর্গ, সেজ শক্তিপ্রসাদ গর্গ, ছোট গোপাল প্রসাদ গর্গ, সকলেই সেই যে একটা আন্তরিকতা পূজার যে একটা যে জাঁকজমক ছিল, সেটা খুবই আমি দেখেছি ওদের মধ্যে, খুব
আমি দেখা খুব উপলব্ধি করেছি। প্রত্যেকে খুব ডাউন টু আর্থ ছিলেন। হ্যাঁ, প্রত্যেক খুব ভীষণ ছিলেন। দেবপ্রসাদ গর্গ খুব উচ্চাঙ্গ সঙ্গীতের ফৈয়াজ খান সাহেবের ছাত্র ছিলেন। উনি অনেক ছাত্র ছাত্রী করেও গেছেন, নিজের বাড়িতে খাইয়ে গান শেখাতেন এবং পুজো কটার দিন খুবই উৎসব হতো। বড় বড় ওস্তাদদের নিয়ে আসতেন, গান বাজনার আসর 4টে দিন খুবই হতো, আত্মীয় স্বজন। আজকে সে তুলনায় গান বাজনা আর নেই, যার শখ তিনি তো চলেই গেছেন। এখন হয় অনুষ্ঠান হয়, কীর্তন হয়, ছোটোখাটো গানের আসর। এখন সবচেয়ে যারা দেখাশোনা করছেন কুমার শঙ্কর প্রসাদ গর্গ, কুমার হরপ্রসাদ গর্গ, এরা চালনা করছেন। সেইভাবে মিশা গল্প, গান বাজনা, কীর্তন সবই আছে, তবে সেই জিনিসটা আর এখন আর নেই, কালের সাথে অনেক কমে আসছে। আগে নৌকায় করে 8-9 কিলোমিটার দূরে গিউখালিতে রূপনারায়ণ নদে প্রতিমা বিসর্জন দেওয়া হতো। এখন রাজগড়ের দিঘিতেই প্রতিমা বিসর্জন দেওয়া হয়। নদীর উত্তাল স্রোতের বদলে শান্ত দিঘির কোলেই হারিয়ে যায় মায়ের চিরন্তনী রূপ। যেখানে একদিন শঙ্খমালা কিরণমালাদের কাঁকন বাজিত, আহা কোনোদিন বাজিবে কি আর অনবদ্য লেখনী। এমনটাই ছিল মহিষাদলের রাজবাড়ি। একদিন লোক লস্কর জনসমাগম এই নিয়েই গমগম করত এই সিংহদুয়ার। আজ হয়তো অতটা নেই, কিন্তু প্রতি বছর দুর্গাপূজা এলেই আবার আনন্দে মেতে ওঠে গোটা পরিবার, গোটা এলাকা। দীর্ঘদিনের পুজো মহিষাদলের রাজবাড়ির পুজো। স্থানীয় বাসিন্দারা সেই পুজো কতটা উপভোগ করেন তা একটু জেনে নেব। আপনি ধরুন এই এলাকায় একটা রাজাদের পুজো, তো মানে দীর্ঘদিনের প্রাচীন এবং ঐতিহ্যশালী পুজো, তো সেই পুজোয় আপনারা কতটা অংশগ্রহণ করেন, কীরকম মজা করেন বা কিভাবে উপভোগ করেন? এখানে আমরা তো ছোটোবেলা থেকেই রাজবাড়ির সঙ্গেই প্রায় যুক্ত, এবং আমাদের অভ্যাসই ছিল রাজবাড়ির প্রতিপদ থেকেই পুজোর সমস্ত আইটেম, সমস্ত কাজ শুরু হয়ে যায়। তো আমাদের বাড়ির সবাই বাচ্চা কাচ্চা বা মা সবাই প্রায় মন্দিরের সঙ্গে যুক্ত থাকেন। বিশেষ করে ষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত আমরা প্রায় পুজোর সঙ্গেই যুক্ত হয়ে থাকি সবাই। তবে আগের এক সময় যে জৌলুসটা ছিল, মাঝখানে সেই জৌলুসটা একটু চলে গিয়েছিল। আবার নতুন করে এরা গত 5-6 বছর সবাই মিলে আবার নতুন করে উদ্যোগ নিয়ে প্রতিদিনই সন্ধ্যাবেলা একটা ক্লাসিক্যাল প্রোগ্রাম হয় বা বিভিন্ন লোকাল প্রোগ্রামও হচ্ছে করা হচ্ছে। আগের থেকে অনেকটাই মানে ভালো হচ্ছে, এখন সাজিয়ে গুজিয়ে অনেক উন্নত মানের করা হচ্ছে পুজো। মানে ধরুন এই পুজোর এরা কি মানে সাধারণের জন্য একদম খোলা থাকে, সবাই আসতে পারে এখানে? সবাই, একদম সবাই আসতে পারেন। একমাত্র আমাদের সন্ধি পুজোর সময় আগে রানীমারা যে বসেন, ভেতরে বসেন, সেই সময় ওরা যে বসেন আরতি হয় এবং ওরা হচ্ছে পুষ্পাঞ্জলি দেন, তারপরে সবাই পুষ্পাঞ্জলি দেন, কিন্তু সবার জন্যই খোলা। বছর ভর যারা রাজাদের পাশাপাশি থাকেন, রাজাদের প্রতিবেশী তারা ঠিক রাজপরিবারের পুজোয় কতটা আনন্দ উপভোগ করেন, কিভাবে সেই পুজোয় অংশগ্রহণ করেন তা একটু বৌদির মুখ থেকে জেনে নেব। বৌদি, আপনারা তো রাজাদের একদম পাশের বাড়ি। হ্যাঁ, আমাদের শ্বশুরমশাই রাজবাড়ির কর্মচারী ছিলেন। আচ্ছা, তো সেই সূত্রে আমরা এখানেই থাকি। আর আমার শ্বশুরমশাই 50 বছর এখানে আছেন। তো আমি তার বৌমা হয়ে আসছি, আজ 20 বছর বিয়ে হয়ে গেছে। তো রাজাদের সঙ্গে আমাদের এমনই সম্পর্ক, প্রায় বাড়ির লোক বললেই চলে। তো এই যে
আপনারা দেখছেন যে প্রতিমা তৈরি হচ্ছে এবং এই পুজোর যে 4-5 দিন, এই দিনগুলোতে কেমনভাবে কাটান? এদের তো মহালয়া থেকে ঘট উঠে যায়, আর মহালয়া থেকে ঘট ওঠার পর থেকে এখানে কীর্তন পুজো টুজো মানে প্রচুর আনন্দে কাটে, যা মানে কল্পনা করেও বলা যাবে না। তো আমরা এখানে কোথাও আর পুজো দেখতে বেরোইনি এই পুজোর জন্য। এনে মহালয়া থেকে একদম বিজয় দশমীর সেই সিঁদুর খেলা ভীষণ আনন্দ হয়। তো আমি বা আমাদের স্থানীয় যে আর দিদিরা সবাই মিলেই এখানে আনন্দ করি। তার সাথে সাথে মাইক দিয়ে অ্যানাউন্স করা হয় যে সিঁদুর খেলার জন্য যত বিবাহিতা মেয়েরা আসে সবাই সিঁদুর খেলে, রাজবাড়ি থেকে ওদের মিষ্টি খাওয়ানো হয়। তো খুব আনন্দের সঙ্গে আমরা ঠাকুর ভাসান দিই। ধরুন রাজপরিবারের যারা সদস্য রয়েছেন তারা কখনো একসাথে মানে তাদের সঙ্গে কখনো একসাথে কোনো অনুষ্ঠান বা এরকম কিছু? অষ্টমীর দিন আসে, প্রত্যেক দিনই আসে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত। রাজবাড়ির সবাই থাকে, ওনারাই নৃত্য প্রতিযোগিতার জাজমেন্ট হন, ওনারাই পুরস্কার দেন। আর ওনাদের সঙ্গেই আমরা প্রায় একসাথেই কাটাই ওই পুজোর কয়েকদিন, 4-5 দিন একসঙ্গে কাটাই। আর বিজয়া দশমীর দিন বৌমণিরাই সিঁদুর খেলায়, ওনারাই আমাদের সিঁদুর পরিয়ে দেন, আমরাও পরাই। এইভাবে আমাদের অনুষ্ঠান। মানে রাজার পরিবারের যারা মহিলারা রয়েছেন তারাও বলছেন আপনাদের সাথেই, সাধারণ মানুষের সাথেই সিঁদুর খেলায় যোগ? হ্যাঁ, সাধারণ মানুষের সাথেই সিঁদুর খেলায় যোগ দেয়। এবার আমরা একটু নাচ গান এটা সেটা করি, তো ওনারা করে না, তবে আমাদের সঙ্গে সহমত করেন, এটা করেন। কিন্তু ওনারা যে কিছু করে তা নয়, এমনি আমাদের সাথে থাকেন। ধুমধাম জাঁকজমক কিছুটা কমলেও সেই প্রাচীনত্ব, সেই ঐতিহ্য, সেই রীতিরেওয়াজ কিন্তু এখনও বর্তমান রয়েছে মহিষাদল রাজবাড়ির দুর্গোৎসবে। মহিষাদল থেকে ক্যামেরায় পুলক বেরার সঙ্গে সুলগ্না ভট্টাচার্য, RCBS বাংলা। কি দামে বিকোচ্ছে সবজি, মাছের দামই বা কত, জানতে হলে চোখ রাখুন নিউজ RCBS-এ। নিউজ RCBS আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। নমস্কার।